ডিয়ার চ্যাম্পিয়ন ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমাকে ফেসবুক গ্রুপে একটা ছোট ভাই জিজ্ঞেস করতেছে যে ভাইয়া, আপনি আমাদেরকে চ্যাম্পিয়ন কেন বলেন? আমরা কি এমন করে ফেলেছি? আসলে তোমরাই হচ্ছে আসল চ্যাম্পিয়ন। তুমি জাস্ট খালি একটু চিন্তা করে দেখো। আমি তো এক্সপিরিয়েন্স মানুষজন, তোমরা জাস্ট খালি একটু চিন্তা করে দেখো যে তোমাদের এই বয়সটাতে কয়টা ছেলে মেয়ে নিজেদের উদ্যোগে পড়াশোনা করার চেষ্টা করতেছে বলো তো? তোমরা নিজেরাই দেখো, তোমাদের আশেপাশে তোমাদের ছোট ভাই ও বন্ধুদের মধ্যে কয়জন আছে যারা নিজেরা নিজেরা পড়াশোনা করতেছে? তোমরা কিন্তু করতেছো, ঠিক আছে? তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে নিজেরা পড়াশোনা করতেছো, নিজেরা কিছু শিখতে চাইতেছো। তুমি যদি এই বিষয়টা ধরে রাখো ভাইয়া, লাইফে তুমি শাইন করবাই করবা, ঠিক আছে? এটা আজকে লিখে রাখো যে এই যে তোমার মধ্যে যেই আগ্রহটা, সেটা যদি ধরে রাখো তাহলে দেখো, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং, বুয়েট ভর্তি পরীক্ষা বলো, যাই বলো, তোমাদের লাইফটা আসলে এখান থেকেই শুরু। সো তোমরা ফিউচারে প্রত্যেকে যেটাই যে করতে চাও, একটা না একটা কিছু ভালো কিছু করবাই, আমি এটা খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এইরকম আসলে ছেলে পেলে যারা নিজেরা উদ্যোগ নিয়ে পড়াশোনা করে, এমন ছেলে পেলে পাওয়া খুব টাফ। সো আমার ভাগ্যে যে কয়জনই জুটেছো, যারা নিয়মিত কমেন্ট করতেছো, ভিডিওগুলো দেখতেছো এবং হচ্ছে লাইক করতেছো, শেয়ার করতেছো, তারা প্রত্যেকে এক একটা চ্যাম্পিয়ন। আমি এটা মন থেকে বিশ্বাস করি এবং মন থেকে তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। যার কারণে আমি তোমাদের জন্য এই ফ্রি ক্র্যাশ কোর্সটি লঞ্চ করেছি। তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে আমার যে সাবজেক্টগুলো আছে সেগুলো শেষ করাতে চাচ্ছি এবং খুব ভালো একটা ফলাফল অর্জন করিয়ে দিতে চাচ্ছি তোমাদের। আমারও এটাতে খুব এনজয় করতেছি আমি। এমন না যে আমি প্যারা নিতেছি, কিন্তু আমি খুবই এনজয় করতেছি যে তোমরা এটা থেকে বেনিফিটেড হচ্ছ। এবং কিপ গোয়িং, কিপ কমেন্টিং, অ্যান্ড হচ্ছে ক্লাসগুলো হচ্ছে তোমরা করতে থাকো। তো এখানে একটা কমন কোয়েশ্চেনের আরও কিছু কমন কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে চাই। সেটা হচ্ছে যে তোমরা অনেকে এইচডাব্লিউ দিই আমি, তাই না? তো ওই এইচডাব্লিউগুলো ম্যাক্সিমাম ম্যাথে আমি করে দিই, কয়েকটা হয়তো বা করে দিই না, তবে সেটার অ্যান্সারগুলোও আমি কিন্তু দিয়ে দিই। তারপরও হচ্ছে তোমরা সেই এইচডাব্লিউগুলো শুনো, রেগুলার করবা। ক্লাস করার সময় এই যে খাতা ছাড়া কেউ ক্লাস করবা না। দেখো, খাতা নিয়ে বসবা, হ্যাঁ, যদিও ভাই ক্লাস নোট দিয়ে দিব, বাট লিখার পাওয়ারটাই অন্যরকম। সো তোমরা খাতা কলম নিয়ে একদম বসবা ক্লাসগুলো করার জন্য। আর হচ্ছে এই যে এইচডাব্লিউ যেগুলো দিতেছি না, এগুলো যদি তোমার মন চায় করে তুমি নিজে নিজে মিলাবা। যেহেতু তুমি সেলফ লার্নার, নিজে নিজে পড়াশোনা করতেছো, তাহলে নিজে নিজেই তুমি কিন্তু এটা মিলাইতে পারবে। সেই কনফিডেন্সটা তোমার মধ্যে চলে আসবে বা থাকার কথা, ঠিক আছে? তো যত এই কনফিডেন্সটা আসবে তত বেশি তুমি ভালো। আর আমি যখন পড়াবো, ম্যাথগুলো যখন করাবো, চেষ্টা করবা যে ক্লিক করে করে তুমি হচ্ছে ম্যাথগুলোকে ভিডিওটা পজ করে 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 ফেলার, ঠিক আছে? আর যখন বুঝাবো তখন তো বুঝবাই। ওকে, সো ভাইয়া কিন্তু খুবই সুন্দর মতো গুছিয়ে তোমাদের প্রি টেস্টের আগে সব ইম্পর্টেন্ট যত সাবজেক্ট আছে, ফিজিক্স, ম্যাথ এবং হচ্ছে হায়ার ম্যাথের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে, সেগুলো কিন্তু আমি সুন্দর করে শেষ করে দিব। সো আমার সাথে সাথে তোমরাও শেষ করবা, রেগুলার এইচডাব্লিউ রেগুলার করবা। যারা এই বিষয়গুলো পারো তারা হচ্ছে কি করবা, দেখো আবারও দেখবা একটা জিনিস একজন একভাবে বুঝায়, আরেকজন আরেকভাবে বুঝায়। দেখো, 3-4 জনের থেকে যদি একই জিনিস বুঝতে থাকো, তাহলে ওই জিনিসটা এত ভালো মতো তুমি বুঝবা, আর কখনো তুমি ভুলবা না। তো দেখো, অনেক কথা বাড়ায় ফেলতেছি, আর কথা বলতেছি না। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়টা নিয়ে আসছি। এখন গতি অধ্যায়ের ক্লাস নিব। তো তোমরা অলরেডি হয়তো বা যারা আমার জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্লাসগুলো করেছো, আজকে ফিজিক্সের লেকচার 1 এবং জেনারেল ম্যাথের লেকচার 1 এবং হায়ার ম্যাথের লেকচার 1 এবং লেকচার 2, এগুলো কিন্তু ভিডিওগুলো পাবলিশড হয়ে গেছে অলরেডি। তোমরা যেটা দেখো নাই সেই ভিডিওগুলো দেখে নিবা। সো অলরেডি তোমরা জানো যে আমি ক্লাসটাকে কিন্তু 3টা পার্টে নিব। প্রথম পার্টে থাকবে হচ্ছে বেসিক, একদম বেসিক আমরা আলোচনা করব। তো প্রথম পার্টে আমাদের থাকবে কি বলতো, এভরিথিং বেসিক, তোমার যত ধরনের বেসিক দরকার সেগুলো। তারপরে আমাদের কি থাকবে বলতো, এই যে বেসিক ম্যাথ থাকবে, আমাদের হচ্ছে বেসিক ম্যাথ থাকবে। এরপরে বেসিক ম্যাথের পরে হচ্ছে আমাদের সিম্পল সিকিউ থাকবে, মানে যেই সিকিউগুলো রিলেটিভলি সিম্পল সিকিউ। তারপরে হচ্ছে এই যে ক্যাডেট কলেজ অ্যান্ড হচ্ছে বিভিন্ন হচ্ছে স্কুল কলেজের মানে বিভিন্ন স্কুলের যে হার্ড কোয়েশ্চেনগুলো আছে, সেটা হচ্ছে কি আমরা এই যে হার্ড সিকিউগুলো সলভ করব। হার্ড সিকিউগুলো সলভ করা হইলে আমরা কিন্তু সবগুলা
টপিক যখন তোমার একদম ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে তখন হচ্ছে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো তুমি যদি এই যে বেসিক ক্লাসটাই কমপ্লিট করে ফেলো, এইগুলো আর কোনো তোমার জন্য বিষয়ই না, কারণ এগুলো তো সব কিছু সলিউশন তুমি দেখো টেস্ট পেপারে ভালো ভালো কোয়েশ্চেন পাবা, টেস্ট পেপার সলভ করবা, যাই করবা সব কিছুর জন্য তোমার দরকার বেসিক। সো বেসিক ক্লাসগুলা যদি তুমি এই চ্যাপ্টারটা পেরেও থাকো, আমি তোমাকে রিকোয়েস্ট করব এই চ্যাপ্টারটা আবার দেখার জন্য, যাতে তোমার কি হয়ে যায়, রিভিশন হয়ে যায়। ওকে, সো অলরেডি 5 মিনিট এক্সট্রা বকর বকর করে ফেললাম। যদি কারো হচ্ছে একটু এত বেশি কথা ভালো না লাগে, একটু ক্ষমা নজরে দেখো। আমরা চলো এখন ক্লাসটাকে শুরু করি। তো গতকাল মঙ্গলবার ছিল 8টা বাজে যে হায়ার ম্যাথ ক্লাসটি আপলোড হয়েছে, আশা করি সেই ক্লাসটি তোমরা অলরেডি করে ফেলেছো। এখন দেখো তোমাদের কিন্তু আজকে ওয়েডনেসডে সকাল 8টা বাজে ফিজিক্স ক্লাসটি বর্তমানে চলতেছে, অ্যান্ড হচ্ছে এরপরে কিন্তু তোমাদের বিকাল 5টা বাজে আজকে ওয়েডনেসডে 2 তারিখ 2 জুলাই, এই যে 2 জুলাই, এই আজকে ডেটটা হচ্ছে 2 জুলাই, 2 জুলাই এই যে বিকাল 5টা বাজে এই হায়ার ম্যাথ ক্লাসটি কিন্তু তোমাদের আপলোড হবে। আপাতত ফিজিক্স ক্লাসটি চলতেছে। সো আজকের এই ক্লাসে আমরা কি কি পড়বো, প্রথমে আমরা একদম প্রথমেই যা বলতেছিলাম, এটা কিন্তু একটা বেসিক ক্লাস, সো আমরা বেসিক আলোচনা করব। সো এখানে প্রথমে তোমাদের প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা আলোচনা করব, তারপরে স্থিতি কি এবং গতি কি সেটা নিয়ে আলোচনা করব, পরম স্থিতি এবং পরম গতি কি সেটা নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার গতির যে কয়েকটা প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং রাশি কি সেই রাশি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সো দেখো এখানে প্রথমেই দেখো যে প্রসঙ্গ কাঠামো কি। আচ্ছা, খুব ভালো মতো বুঝবা, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে আমরা কি বলবো বলতো, প্রসঙ্গ কাঠামো বলবো। ওকে, সো যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে বলা হয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, যেমন ঘরের মেঝে, রাস্তা, পার্ক, পৃথিবীপৃষ্ঠ, সূর্য, ছায়াপথ, যে কোনো কিছুকে প্রসঙ্গ কাঠামো বিবেচনা করা যেতে পারে। এখন আমি তোমাকে জাস্ট একটু প্রসঙ্গ কাঠামোর সিগনিফিকেন্সটা বলি। মনে করো এটা হচ্ছে একটা ওয়াল, হ্যাঁ, এইখানে এটা হচ্ছে একটা ওয়াল। এখন আমি যদি বলি তুমি কোথায় আসো, ধরো তুমি এখানে আসো, তো আমি যদি তোমার আশেপাশে ধরো কিচ্ছু নাই, হ্যাঁ, এই যে এই ওয়ালটা ধরো আমি মুছে দিই, হ্যাঁ, এই ওয়ালটা আমি মুছে দিলাম, আমি বললাম যে এইখানে আসো তুমি। এখন তুমি আরেকজনকে কিভাবে বলবা যে তুমি এখানে আসো? পারবা? সম্ভব করে রেফারেন্স দেওয়া? তুমি যদি বলো যে আচ্ছা এখানে একটা দেয়াল আছে, সো দেয়াল থেকে তুমি হচ্ছে এই যে ধরো হচ্ছে একটা নির্দিষ্ট দিকে আসো দেয়ালের সাপেক্ষে, সো দেখো দেয়ালের সাপেক্ষে তুমি এখানে আসো, তখন তুমি কি করতে পারলা, তোমার অবস্থানটা বলতে পারলা। আচ্ছা, এই পৃথিবীতে এমন কিছু আছে যেটা তুমি পরিমাপ করতে পারবা কোনো কিছুর সাহায্য ছাড়া? ধরো আজকে হচ্ছে তুমি দোকানে গেলা দুধ কিনতে, বললা কি যে ভাই 1 কেজি দুধ দেন। সো এই 1 কেজি দুধটা কিভাবে আসলে মাপা হয় বলো তো? 1 কেজি দুধটা মাপা হয়, এখানে আর একটা 1 কেজির একটা কি থাকে বলো তো? 1 কেজির একটা বাটখারা, বা তোমার হচ্ছে যেটা আগের দিনে দেখছো, এখন তো সব ডিজিটাল মিটার, বাট আগের যুগে কি ছিল বলো তো? বাটখারা ছিল না? সো এই 1 কেজি একটা বাটখারা কিন্তু আগে থাকতেই থাকে, যেটার সাথে তুলনা করে তুমি হচ্ছে কি এই মেজারমেন্টটা করো। সো আমি তোমাকে জাস্ট একটা কথাই বলতে চাই, এই পৃথিবীতে এমন কিছু নাই যেটা তুমি মেজার করতে পারবা আরেকজনের সাথে তুলনা করে। এই যে আজকে তুমি বললা কি তুমি হচ্ছে খাটো, তুমি কার থেকে খাটো? তুমি ধরো তোমার বন্ধুর থেকে খাটো। তুমি কার থেকে লম্বা? তুমি আর একটা বন্ধু থেকে লম্বা। মানে মোট কথা, কোনো কিছু তুমি তুলনা করা ছাড়া কখনোই পরিমাপ করতে পারবা না। সো পরিমাপ করার সময় এই কথাটা মাথায় রাখতে হবে যে সব সময় আমরা কি করতে হবে বলতো, সব সময় আমাদের তুলনা করে পরিমাপটা করতে হবে। এই যে দেখো, তাহলে প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা দৃঢ় বস্তু, প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা দৃঢ় বস্তু যার সাথে তুলনা করে তুমি কোন একটা বস্তুর গতি বা অবস্থান নির্ণয় করতে পারবা। ধরো ধরো এই যে এই দেয়ালটা যদি হয় আমাদের প্রসঙ্গ কাঠামো, এই দেয়ালটাকে চাইলে আমরা একটা কি বলতে পারি বলতো? প্রসঙ্গ কাঠামো বলতে পারি। সো এই দেয়ালটা যদি হয় আমাদের একটা প্রসঙ্গ কাঠামো, তাহলে ঘটনাটা কি ঘটলো বলতো? এই দেয়ালের সাপেক্ষে ধরো আমি এখানে আছি, সো এই যে দেয়াল থেকে আমি কতটুকু দূরে আছি, আমার দূরত্বটা আমি মেজার করে ফেলতে পারবো। এখন মনে করো আমি এই যে সামনের দিকে যাচ্ছি, সো দেয়ালের থেকে আমি আমার গতিটাকে হচ্ছে ব্যাখ্যা করতে পারলাম। ধরো দেয়ালের সাপেক্ষে আমি এখন গতিশীল না, আমি এক জায়গায় বসে আছি। এই যে একটা বস্তু, সেই বস্তুটা মনে করো যে এক জায়গায় বসে আছে, লড়েও না চড়েও না। সো সেটা কার সাপেক্ষে? এই যে দেয়ালের সাপেক্ষে। সো প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা দৃঢ় বস্তু যার সাপেক্ষে অন্য কোনো বস্তুকে আমরা কি করি, অন্য কোনো অবস্থান বা গতি বা হচ্ছে
কোনো স্থানে কোনো বস্তুকে সুনির্দিষ্টভাবে আমরা ব্যাখ্যা করতে পারি শুধুমাত্র এই প্রসঙ্গ কাঠামো ব্যবহার করে। ওকে, এখন দেখো স্থিতি। স্থিতি হচ্ছে কি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তু অবস্থান পরিবর্তন ঘটে না তখন ওই বস্তুকে আমরা কি বলবো, স্থিতিশীল ধরা হয়, বা স্থিতিশীল বস্তু বলবো। এই যে এটা মনে করো হচ্ছে তোমার একটা দেয়াল, হ্যাঁ, তো এখানে মনে করো যে তুমি, এই যে ধরো তুমি কি করতেছো, দাঁড়ায় আছো। তোমার এত বাজে চিত্র যদি আমি আঁকি, এই যে ধরো তুমি এখানে কি করতেছো, এই যে এইভাবে ধরো দাঁড়ায় আছো। তো এখন সময়ের সাথে যদি তুমি এই যে অবস্থানের পরিবর্তন না করো তখন সেই অবস্থাটাকে আমরা কি বলবো বলো তো, স্থিতি বলবো। মনে করো তুমি এই যে দেয়ালের সাপেক্ষে, দেয়ালটা কি, এই দেয়ালটা হচ্ছে কি ছিল বলো তো, তোমার প্রসঙ্গ কাঠামো। এই দেয়ালটা ছিল হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো সময়ের সাথে তুমি এই যে দেয়ালের সাথে ধরো হচ্ছে তোমার জায়গাটা পরিবর্তন করতেছো না, মানে যে জায়গায় ছিল সেই জায়গায় আসছো। তো সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন, পারিপার্শ্ব মানে কি বলতো, পরিপার্শ্বের মানে হচ্ছে তোমার আশেপাশের জিনিসপাতি, ঠিক আছে। সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্ব মানে হচ্ছে তোমার আশেপাশের জিনিসপাতি, পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলে। ওকে, আর এই অবস্থার অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। মানে তুমি সময়ের সাথে তোমার অবস্থা যদি পরিবর্তন না করো তখন সেই অবস্থাটাকে আমরা কি বলবো বলতো, স্থিতি বলবো। যেমন টেবিলের উপর একটি বই, পৃথিবীর সাপেক্ষে ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি সবই অনেক হাজার হাজার স্থিতির উদাহরণ তুমি দিতে পারো। এখানে জাস্ট দু একটা ছোটখাটো উদাহরণ ভেঙে দিয়েছি। সো এইটাকে আমরা কি বলবো, স্থিতি। স্থিতির ইংলিশ দেখতেই পাচ্ছ, রেস্ট। এখন দেখো গতি। গতি কি? গতি হচ্ছে গিয়া সময়ের সাথে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন হয় তখন সেটাকে আমরা কি বলবো বলতো, গতি। এই যে এটা হচ্ছে গিয়া তুমি, এখন তুমি করবা কি, এখন তুমি হচ্ছে গিয়ে ধরো এখানে দাঁড়ায় থাকবা না, এখন তুমি এখানে কি করবা, একটা ভো দৌড় দিবা। ওকে, সো এই যে ধরো এখান থেকে তুমি এই যে কোন একটা দিকে ধরো, এইদিকে দিলা একটা ভো দৌড়। সো এই যে একটা দৌড় দিলা, এই যে দৌড়টা দিলা, তাহলে এই যে দৌড় দেওয়ার কারণে তোমার দেখ বলতো সময়ের সাথে তোমার অবস্থানের কি হবে, এই যে এদিকে দিকে যদি আসতে থাকো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, তাহলে সময়ের সাপেক্ষে তোমার অবস্থানের কি হবে বলতো, পরিবর্তন হবে। তখন সেটাকে আমরা কি বলবো, গতি। তাহলে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বলা হয়, আর এই অবস্থার পরিবর্তন ঘটনাকে গতি বলে। ঠিক আছে, এই যে যদি তুমি এখান থেকে বা ধরো করলা কি, একটা এই যে একটা ফুটবল আছে, এই ফুটবলটাকে এইদিকে মনে করো জোরে হচ্ছে তুমি নিক্ষেপ করলা। তো যদি নিক্ষেপ করো তাহলে এই যে বস্তুটার অবস্থানের কি ঘটলো বলো তো, পরিবর্তন ঘটলো। তখন সেটাকে আমরা কি বলবো, গতি বলবো। বা তুমি হাঁটতেছো, চলতেছো, দৌড়াইতেছো, সবগুলা এই যে অবস্থানের পরিবর্তন হবে, তখন সেটাকে আমরা কি বলবো, গতি। যেমন এই যে নিক্ষিপ্ত তীর একটা গতি, চলন্ত সাইকেল ইত্যাদি হচ্ছে আমাদের গতি। এখন দেখো পরম স্থিতি, পরম গতি। এখন এই দুইটা কনসেপ্ট একটু ভালো মতো বুঝো যে পরম স্থিতি কি। মনে করো তুমি, আমি আচ্ছা এই যে সবসময় একটা দেয়ালি প্রসঙ্গ কাঠামো হিসেবে নিতেছি, কারণ আর কিছু এত অঙ্কন করা সহজ নাই, দেয়ালটা অঙ্কন করা সহজ, এই জন্য নিতেছি। দেখো এখন পরম স্থিতি বা অ্যাবসোলুট রেস্ট। আচ্ছা এই যে প্রসঙ্গ কাঠামো, আমরা সব কিছু কিসের সাপেক্ষে মেজার করি বলতো, আমরা সব কিছু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই মেজার করি। এখন যদি প্রসঙ্গ কাঠামো মানে প্রসঙ্গ বস্তুটি যদি পরম স্থিতিতে থাকে, আচ্ছা পরম মানে কি, পরম মানে হচ্ছে আজীবন, চিরকাল, চিরকাল যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো বলতো, পরম। সো এখানে প্রসঙ্গ বস্তু, এই যে এটা যদি প্রসঙ্গ বস্তু হয়, সেই প্রসঙ্গ বস্তুটা যদি পরম স্থিতিশীল থাকে মানে সেটা আজীবন স্থির থাকবে। ঠিক আছে, পরম স্থিতি। তাহলে এই যে প্রসঙ্গ কাঠামো যেটা, এই যে প্রসঙ্গ কাঠামো যেটা, সেটা যদি পরম স্থিতিতে থাকে, তাহলে এই যে এটা যদি কিসে থাকে, পরম স্থিতি, মানে এটা যদি আজীবন স্থিতিতে থাকে, তাহলে শুধু কোনো বস্তু তার সাপেক্ষে যদি এই যে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তু যদি এইখানে আসে, এইখানেই সারা জীবন থাকে, স্থির থাকে, তখন সেটাকে আমরা কি বলবো বলতো, পরম স্থিতি। তার মানে পরম স্থিতি হওয়ার জন্য আগে প্রসঙ্গ কাঠামোটাকে কি থাকতে হবে বলতো, পরম স্থির থাকতে হবে। প্রসঙ্গ কাঠামোটা যদি পরম স্থির না থাকে তাহলে তুমি সেই স্থিতিটাকে পরম স্থিতি বলতে পারবা না। তো দেখো প্রসঙ্গ কাঠামো যদি পরম স্থিতিতে থাকে তাহলে শুধু কোনো বস্তু তার সাপেক্ষে স্থির থাকলে সেই বস্তুর স্থিতিকে কি বলা হয়, পরম স্থিতি বলা হয়। আর দেখো পরম গতি, প্রসঙ্গ বস্তুর যদি পরম স্থিতিতে থাকে, মানে পরম গতি জিনিসটা কি, এই যে মনে করো এই যে পরম স্থিতিতে যেই প্রসঙ্গ কাঠামো আছে তার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি, এই যে কোনো বস্তু যদি স্থিতি
সেই স্থিতিটাকে আমরা কি বলবো বলতো, পরম স্থিতি। এখন এই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল হয়, মনে করে এই বরাবর এটা আসতেছে, তাহলে এই পরম প্রসঙ্গ কাঠামো বা পরম স্থিতিতে যে প্রসঙ্গ কাঠামো আছে সেইটার সাপেক্ষে কোনো বস্তুর যে গতি হবে সেটাকে আমরা কি বলবো বলতো, পরম গতি। তাহলে পরম স্থিতি কি, প্রসঙ্গ কাঠামো প্রকৃতপক্ষে স্থিতিতে থাকলে তখন কোনো বস্তুর স্থিতি হচ্ছে পরম স্থিতি, পরম গতি হচ্ছে প্রসঙ্গ কাঠামো প্রকৃতপক্ষে স্থির থাকলে সেই সাপেক্ষে গতি হচ্ছে পরম গতি। ওকে, পরম স্থিতি বা পরম গতি যদি বুঝে যাও তাহলে জাস্ট এইটা মনে রাখো যে এইটা কখনো সম্ভব না। কোনো একটা প্রসঙ্গ কাঠামো সারা জীবন স্থিতিতে থাকবে, এটা কখনো আসলে সম্ভব না। ভাই কেন সম্ভব না? কারণ দেখো, তুমি যদি চিন্তা করো, এই যে এই বস্তুটা কোথায় আছে বলো তো, এটা পৃথিবীর উপরে আছে, বাট পৃথিবী কি স্থির বলো তো? এই যে এটা যদি হয় আমাদের সূর্য, এটা যদি হয় আমাদের সূর্য, তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অলওয়েজ কি করতেছে বলতো, ঘুরতেছে না? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, এই যে এটা যদি হয় পৃথিবী, তাহলে পৃথিবী কি করে, সূর্যকে কেন্দ্র করে অলওয়েজ ঘুরতে থাকে। তাহলে সূর্যের সাপেক্ষে এই যে পরম স্থিতিতে যে বস্তুটা ছিল, সূর্য যদি এই বস্তুটার দিকে তাকায়, ধরো এই যে এটা হচ্ছে গিয়া সেই বস্তু যেটা পৃথিবীর উপরে ছিল, এখন সূর্য থেকে যদি কেউ এই বস্তুটা দিকে, এবার কেউ সূর্যের উপর দাঁড়াইতে যেও না কিন্তু, ঠিক আছে, এটা ভাইয়া বোঝানোর জন্য জাস্ট বলতেছি। এখন সূর্য থেকে দাঁড়ায় যদি কেউ এদিকে তাকায়, তাহলে কি দেখবে বলতো? দেখবে কি যে এই বস্তুটা আসলে স্থির না, এই বস্তুটা কি গতিশীল। আবার এই যে সূর্য তার গ্রহ উপগ্রহ সবকিছু নিয়ে মিল্কি ওয়ে নামে একটা গ্যালাক্সিতে কিন্তু এটা কি করতেছে বলতো, আবর্তন করতেছে। সো এইখান থেকে আমরা বলতে পারি যে আসলে পরম স্থিতিতে কোনো প্রসঙ্গ কাঠামো জীবনেও কোনোদিন পাওয়া কিনা সম্ভব না। তার মানে কোন একটা প্রসঙ্গ কাঠামো পরম স্থিতিতে থাকবে, এটা কখনোই কিনা সম্ভব না। সো প্রসঙ্গ বস্তুটি যদি পরম স্থিতিতে থাকে তাহলে সেটাকে আমরা কি বলতাম বলতো, পরম স্থিতি বলতাম। তাহলে প্রসঙ্গ কাঠামোই তো কোনোদিন পরম স্থিতি সম্ভব না, তার মানে আসলে পরম স্থিতি নামে কোনো কিছু নাই। সেম ভাবে প্রসঙ্গ কাঠামো যেহেতু পরম স্থিতিতে সম্ভব না, সো পরম গতিও বলতে কিছু নাই। সবকিছু তাহলে কি, সবকিছু হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক মানে কি, সবকিছু হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক মানে কি, আপেক্ষিক মানে হচ্ছে একটা অপেক্ষা আরেকটা, মানে একটার সাথে আরেকটা তুলনা। আপেক্ষিক মানে কি, একটা অপেক্ষা আরেকটা, মানে একটার সাথে আরেকটার তুলনা। সো দেখো, এই যে সূর্যের তুলনায় পৃথিবী, পৃথিবীর তুলনায় সূর্য, যেমন এই বস্তুটা স্থির ছিল কার সাথে তুলনা করে বলতো, পৃথিবীর সাথে না। সো এইটা একটা কি বলতো, আপেক্ষিক স্থিতি ছিল না। আপেক্ষিক মানে হচ্ছে কারোর সাথে তুলনা করে। সো এই যে এই যে বস্তুটা পরম স্থিতি ছিল, এটা কিসের সাথে তুলনা করে বলতো, পৃথিবীর সাথে। সো পরম স্থিতি কি, পরম স্থিতি হচ্ছে যদি প্রকৃতপক্ষে স্থির থাকে, কিন্তু এটা কখনো সম্ভব না। তাহলে সব ধরনের স্থিতি কি বলতো, আপেক্ষিক স্থিতি। তেমনই ভাবে সব ধরনের গতিও হচ্ছে আপেক্ষিক গতি। কোনো স্থিতি পরম না, পরম না কোনো স্থিতি। তাহলে পরম মানে কি সারা জীবন থাকবে, সেটা কখনো সম্ভব না। তো এই কথাটাই এখানে দেখা আছে। দেখো, কিন্তু এই মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে, কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে গতিশীল। সো এই বিষয়টা একটু তুমি এখান থেকে পড়ে নিবা। এই যে এই এমসি এই যে দেখতেছো, এটা কিন্তু তোমার হচ্ছে খ নাম্বারে আসে, এই যে এই লাইনটা খ নাম্বারে আসে। কাজেই আমরা বলতে পারি এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। তো এটা আশা করি তুমি হচ্ছে আপেক্ষিক গতি এবং হচ্ছে তোমার পরম গতি, আপেক্ষিক স্থিতি এবং পরম স্থিতি, এই বিষয়টা বুঝতে পারছো। সো দেখো ভাইয়া, এগুলো খুবই বেসিক। এখন এই কথাগুলো আসলে অনেকেই জানো, অনেকেই জানো না। তো যারা জানো না তাদের হচ্ছে সেলফ লার্নার হইতে গেলে দেখবা, যখন তুমি পড়তে বসবা তখন দেখবা মাঝে মাঝে এই কথাগুলাই দেখবা, এই যে এই কথাগুলাই দেখবা, আপেক্ষিক গতি, পরম গতি, পরম স্থিতি, এগুলো দেখবা। সো এই বিষয়গুলো আমি মনে করি যে যেহেতু আমাদের আজকে ফার্স্ট ক্লাস, সো এই বেসিকগুলো তোমার জানা উচিত। হ্যাঁ, এই যে স্থিতি কি, গতি কি, পরম স্থিতি বলতে আমরা কি বুঝবো, পরম গতি বলতে কি বুঝবো, আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি আমরা কি বুঝবো, ঠিক আছে না? পরম স্থিতি মানে সারা জীবন স্থির থাকবে, তো এটা কখনো সম্ভব না। আমরা সবকিছু একটার সাথে আরেকটা তুলনা করে করি, তার মানে সবগুলাই কি বলতো, আপেক্ষিক। আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো বিভিন্ন প্রকার গতি। এই যে গতি তো আমরা একটু আগে দেখলাম, কি দেখলাম, দেখলাম যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বা কোনো একটা বস্তু যদি তার অবস্থার পরিবর্তন করে তখন সেটাকে আমরা কি বলি বলতো, গতি। এখন এই অবস্থানের পরিবর্তনটা তো বিভিন্নভাবে হইতে পারে। সো এই জন্য আসলে বিভিন্ন ভাবে হওয়ার কারণে গতির আমরা কয়েকটা ধরন দেখতে পাই। এর মধ্যে সবার প্রথমে দেখো রৈখিক গতি, মানে ধরো কোন একটা বস্তু যদি একটা সরল রেখা বরাবর চলে। আচ্ছা, এখানে আমি একটা ধরো গাড়ি কল্পনা করতে পারি। ধরো এই যে একটা গাড়ি ডান বাম কিছু না করে জাস্ট এই যে সোজা চলে যাচ্ছে,
ঠিক আছে, কোনো একটা বস্তু যদি একটা সরল রেখা বরাবর চলে, তো এটা খুবই চমৎকার একটা গাড়ি আঁকছি। যারা আর্ট করতে পারো তারা তো হাসতে হাসতে মনে হয় পেট ব্যথা বানায় ফেলতেছো, কিন্তু কিছু করার নাই, এটাই হচ্ছে গাড়ি। ঠিক আছে, তো দেখো এই গাড়িটা তার অবস্থার পরিবর্তন না করে মানে একটা সরল রেখা বরাবর যদি যায়, তখন সেটাকে আমরা কি বলবো, রৈখিক গতি। সহজে সংজ্ঞা বলে কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে আমরা কি বলবো, রৈখিক গতি। এটা মাঝে মাঝে আসলে তোমার ক নম্বরে চলে আসে, যেমন একটি সোজা সড়কে কোনো গাড়ির গতি হচ্ছে একটা রৈখিক গতি। ওকে, সো তুমি এই যে রৈখিক অনেকগুলা গতি বলতে পারো, সো এটাকে কি বলতে পারো বলো তো, রৈখিক গতি বলতে পারো। ওকে, এখন তুমি অনেক উদাহরণ দিতে পারো। তুমি যদি একদম রোবটের মতো সোজা হেঁটে চলে যাও, তোমার গতিটাকেও আমি কি বলতে পারবো, রৈখিক গতি বলতে পারবো। তুমি যদি একটা মার্বেলকে ঠেলে ধাক্কা দিয়ে ছেড়ে দাও, তখন মার্বেলটা সোজা যাবে, ঘুরতে ঘুরতে যাবে, সো এটাকে তুমি রৈখিক গতি বলতে পারো না। কিন্তু টেবিলের উপর একটা বই ঠেলে যদি তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাও একদম সোজাসুজি, তখনও সেই গতিটাকে তোমরা কি বলতে পারবা, রৈখিক গতি বলতে পারবা। আশা করি বুঝছো। এবার দেখো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি ভাইয়া, যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সবসময় ঘুরতে থাকে, তখন সেই গতিটাকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি। যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তুর কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তখন সেই বস্তুর কি বলবো আমরা, সেই বস্তুর গতিকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। মনে করো এই যে এইটা হচ্ছে একটা তোমার বৈদ্যুতিক পাখা, ঠিক আছে, এই যে এখান থেকে ধরো এই যে এইটা হচ্ছে তোমার একটা কি বলতো, বৈদ্যুতিক পাখা। এই যে পাখাটা ঘুরতেছে, পাখাটা যখন ঘুরতেছে এইভাবে, যখন পাখাটা ঘুরতেছে, তো তুমি একটু চিন্তা করো তো, এই যে এই পয়েন্টটা, তাহলে এটা হচ্ছে কি তোমার কেন্দ্র, তাহলে এই পয়েন্টটা থেকে এই কেন্দ্রের দূরত্ব আছে না, তুমি বলো তো পাখাটা যতক্ষণ ঘুরবে এই দূরত্বটা কি কখনো পরিবর্তন হবে? বা তুমি চাইলে এই যে মাথার বিন্দুটা ধরতে পারো, এই যে মাথার একটা পয়েন্ট ধরতে পারো, এটা আবার এখানে চলে আসবে, এটা আবার এখানে চলে আসবে। তো দেখো তো এই যে কেন্দ্রের বিন্দুটাকে কেন্দ্র করে এই যে এই পয়েন্টটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সব সময় ঘুরতে থাকবে। সো এই জন্য এই ঘূর্ণন গতিটা, এই যে ফ্যানের বৈদ্যুতিক পাখার যে গতি আছে সেটাকে আমরা কি বলতে পারি বলতো, ঘূর্ণন গতি বলতে পারি। আবার এই যে দেখো ঘড়ির কাঁটার যে একটা গতি, এই যে ঘড়ির কাঁটা যদি নাও, এই যে ঘড়ির কাঁটা, এই যে মাথার বিন্দুটা বা যে কোনো জায়গার একটা বিন্দুর কথা তুমি চিন্তা করো, এটা টিক 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 করে যদি ঘুরতে থাকে, অলওয়েজ অলওয়েজ যদি ঘুরতে থাকে, দেখো তো এইটা এই যে কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, এটা কখনো কি করবে না বলতো, পরিবর্তন করবে না। এই যে এরকম করে কি করতে থাকবে, এটা ঘুরতে থাকবে। সো আমরা বলতে পারি কি বলতো, ঘড়ির কাঁটার যে একটা গতি আছে সেই গতিটাও কি বলতো, ঘূর্ণন গতি। এরকম অসংখ্য ঘূর্ণন গতির উদাহরণ কিন্তু তুমি দিতে পারবা, তাই না? আমি জানি তুমি দিতে পারবা। সো ঘূর্ণন গতিটা যদি বুঝে যাও, এবার দেখো চলন গতি। একটু আগে তোমাকে ভাইয়া রৈখিক গতি বলছি না, রৈখিক গতি ওয়ান কাইন্ড অফ চলন গতি। এই যে ধরো তুমি টেবিলের উপর একটা বই ঠেলে সরলরেখা বরাবর নিয়ে যাইতেছো, সেটাই হবে একটা রৈখিক গতি। কিন্তু চলন গতি আর রৈখিক গতির মধ্যে একটা পার্থক্য আছে। যেমন তুমি যদি হাঁটো, এই যে ধরো তুমি এখানে হাঁটবা, এই যে ধরো তুমি এখানে হাঁটতেছো, হ্যাঁ, মনের সুখে এইভাবে হাঁটতেছো। এখন তুমি যদি সরল রেখা বরাবর হেঁটে চলে যাও, একদম সোজাসুজি হেঁটে চলে যাও, এইটাকে কিন্তু আমি রৈখিক গতি বলতে পারবো, বাট এইটাকে আমি কি বলতে পারবো না, চলন গতি বলতে পারবো না। কেন বলতে পারবো না? চলন গতির একটা তোমার হচ্ছে এই চলন গতিটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, খ নম্বরে চলে আসে। চলন গতির একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে বস্তুর প্রত্যেকটা কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে হবে। কিন্তু দেখো তো এই যে তুমি রৈখিকভাবে গেলেও এই যে পেছনের পা আছে এখানে, সামনের পা আছে এখানে, আবার পেছনের পা সামনে চলে যাবে, সামনের পা পেছনে থাকবে। দেখো তো প্রত্যেকটা কণা সমান সময়ে কি সমান পথ অতিক্রম করছে? করে নাই। সো এটা একটা রৈখিক গতি হইলেও তোমার হাঁটার গতিটা কিন্তু একটা কি হবে না বলো তো, চলন গতি হবে না। কিন্তু এইখানে দেখো, এই যে এটা যদি হয় তোমার একটা বই বা একটা বাক্স, আচ্ছা এটা একটা বাক্স লিখি, বক্স। সো বই লিখলে আসলে বইটা এখানে মানায় না, সো এখানে আমি জাস্ট একটা ধরলাম বক্স নিলাম, কি নিলাম, বক্স। এই বক্সটাকে যখন তুমি ঠেলে নিয়ে যাবে, বলো তো বক্সের প্রত্যেকটা কণা, ধরো এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, তো বক্সটাকে ঠেলে ধরো তুমি এই যে এখান থেকে এইখানে নিয়ে আসলা, সো এই যে কণাটা এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো। সো দেখো তো এই যে এই কণাটা যে দূরত্ব অতিক্রম করবে, এই কণাটা যে দূরত্ব অতিক্রম করবে, এই কণাটা এর নিচের কণাটা, এই যে নিচের কণাটা যে দূরত্ব অতিক্রম করবে, এই যে দূরত্ব অতিক্রম করবে, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব কি হবে বলতো, সমান হবে না। চিত্রটা একটু সুন্দর করে যদি আঁকি, তাহলে দেখো এই যে এই গেছে এখান থেকে এই পর্যন্ত, আর এই গেছে এখান থেকে এই পর্যন্ত। আমি তোমাকে জাস্ট বুঝাইতে চাচ্ছি যে
এই কণা দুইটা তো বক্সের উপরে, তাহলে সব এই কণা দুইটা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে না। এইটা এখান থেকে যতটুকু সামনে যাবে এইটাও এখান থেকে ঠিক ততটুকুই সামনে যাবে না। সো এই যে এইটা আর এই দূরত্বটা, এই দুইটা দূরত্ব কি হবে বলো তো, সমান হবে না। তখন এই গতিটাকে আমরা কি বলবো, চলন গতি। বাট এই যে গতিটা, তোমার হাঁটার গতিকে তুমি চলন গতি বলতে পারবে না। দেখবা তোমার বইয়ে এরকম একটা প্লেন দেওয়া আছে, হ্যাঁ, প্লেন আর আমি আঁকতেছি না, আমি জাস্ট দাগ দিয়ে বুঝাচ্ছি তোমাকে যে চলন গতি আসলে রৈখিক হইতেও পারে, নাও হইতে পারে। সো দেখো একটা প্লেন কেমনে জানি আসলে তোমাদের বইয়ে এভাবে এঁকে দেখাইছিল যে ওটা বাঁকা ভাবে গেছে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো না, চলন গতি বলতে পারবো না। বাট প্লেনটা যদি একদম সোজাসুজি চলে যায়, প্লেনটা যদি হচ্ছে একদম সোজাসুজি চলে যায়, কোনো হচ্ছে সমান 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 দূরত্ব অতিক্রম করে, তখন সেটাকে আমরা চাইলে কি বলতে পারবো বলতো, চলন গতি বলতে পারবো। ওকে, সো এখানে দেখো যেমন এই যে একখানা বইকে তুমি যদি ঘুরতে না দিয়ে ঠেলে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে এই গতিকে আমরা কি বলতে পারবো, চলন গতি। সো বই, রিক্সা, মানে বই, টেবিল, বক্স, যা ইচ্ছা, যেটা একই সময় একটা নির্দিষ্ট একই দূরত্ব অতিক্রম করবে, প্রত্যেকটা কণা। এই যে এটা যদি একটা বই হয়, এই কোণাও যে দূরত্ব অতিক্রম করবে, এই কোণাও ঠিক একই দূরত্ব অতিক্রম করবে, তখন সেটাকে আমরা কি বলবো, চলন গতি। এই যে যেমন ধরো এটা আগে পরে হয়েছে ঠিকই, কিন্তু বাট দূরত্ব যতটুকু অতিক্রম করছে, এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে এই কণাটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, তো এখান থেকে এই পর্যন্ত আসছে এই কণাটা, আর এই কণাটা আসছে এখান থেকে এই পর্যন্ত, এই দুইটা কি হবে, সমান হবে। সো এই যে সংখ্যাটা একটু দেখো, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে আমরা বলবো চলন গতি। আশা করি চলন গতিটা কি সেটা তুমি বুঝতে পারছো। এখন দেখো পর্যাবৃত্ত গতি, ভাইয়া এটা যে কত ইম্পর্টেন্ট, এটার ইম্পর্টেন্সের কোনো শেষ নাই। সো দেখো পর্যাবৃত্ত গতি একটা ঘূর্ণন গতি, মানে তুমি চাইলে সবগুলা ঘূর্ণন গতিকে, মানে সবগুলো পর্যাবৃত্ত গতিকে তুমি চাইলে ঘূর্ণন গতি বলতে পারো, হ্যাঁ, কিন্তু যদিও পর্যাবৃত্ত গতি শুধু ঘূর্ণন হবে এমন কোনো কথা নাই। সো দেখো পর্যাবৃত্ত গতিটা হচ্ছে এমন একটা গতি, যদি কোনো বস্তু, ধরো এইটা হচ্ছে একটা বস্তু, তো এটা যদি হয় কোনো একটা বস্তুর গতিপথ, এই যে গতিপথের এটা হচ্ছে ধরো কেন্দ্র, এটা ধরো হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, তো বস্তুটা এই ডিরেকশনে গতিশীল, বস্তুটা কোন ডিরেকশনে গতিশীল, বস্তুটা হচ্ছে এই ডিরেকশনে, ধরো বস্তুটা গতিশীল। তো এই যে এই ডিরেকশনে গতিশীল থাকা অবস্থায় এই যে একটা নির্দিষ্ট বিন্দু আছে, এটাকে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর কি করবে বলতো, অতিক্রম করবে। তাহলে এখানে কি 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 কন্ডিশন আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে, নির্দিষ্ট বিন্দু থাকবে, সেই নির্দিষ্ট বিন্দুটাকে নির্দিষ্ট সময় পরপর, নির্দিষ্ট নির্দিষ্ট সময় পরপর, নির্দিষ্ট সময় পরপর আরেকটা কন্ডিশন হচ্ছে একই দিক থেকে, একই দিক থেকে, সো নির্দিষ্ট সময় পরপর এবং হচ্ছে একই দিক থেকে যদি অতিক্রম করে, তখন সেই গতিটাকে আমরা কি বলবো বলতো, পর্যাবৃত্ত গতি। এই যে কোনো গতিশীল বস্তু কোনো গতি যদি এমন হয়, এটি এর গতিপথের কিন্তু নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর, সময়টা কি হবে বলতো, নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে। এই যে নির্দিষ্ট সময় পরপর, মনে করো এটা 30 সেকেন্ড সময় নিলাম, তাহলে প্রত্যেক 30 সেকেন্ডে এখান থেকে ঘুরে আবার এখানে এসে এটাকে অতিক্রম করবে, আবার 30 সেকেন্ড এখান থেকে এসে ঘুরে আবার এটাকে অতিক্রম করবে। তো নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে যদি এরকমভাবে অতিক্রম করতে থাকে, তখন সেই গতিটাকে আমরা কি বলবো বলতো, পর্যাবৃত্ত গতি। এই যে তাহলে পর্যাবৃত্ত গতি বলে, তাহলে সেই গতিকে আমরা কি বলবো, পর্যাবৃত্ত গতি বলে। এখন বলছে এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হইতে পারে। মানে কি মানে কি মানে কি, এই যে এটা তো দেখতে আসো বৃত্তাকার, উপবৃত্তাকার শেপ কোনটা বলতো, এই যে এটা উপবৃত্তাকার শেপ। সো এটা একটা উপবৃত্তাকার শেপ, যদিও সুন্দর মতো হয় নাই, আরেকটু হচ্ছে কার্ভ হবে। সো এটা একটা কি শেপ বলতো, এটা একটা উপবৃত্তাকার শেপ। সো এটা যদি একটা উপবৃত্তাকার শেপ হয়, ওকে কিছুটা হয়েছে, এটা একটা উপবৃত্তাকার শেপ। সো এই যে উপবৃত্তাকার শেপ যদি হয়, তাহলে এই উপবৃত্তাকার শেপেও কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে এইভাবে ঘুরে 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 আইসা কিন্তু অতিক্রম করে। আচ্ছা পৃথিবী আমাদের সূর্যের চারপাশে ঘুরতে থাকে, সো এটা কিন্তু একটা উপবৃত্তাকার শেপ। সো পৃথিবী 365 দিন পর পরই কিন্তু এই তোমার হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাকে অতিক্রম করে, যার কারণে আমরা 1 বছর পাই। যার কারণে এই যে পৃথিবীর গতিও একটা কি বলতো, সূর্যের চারদিকে পৃথিবীর গতি একটা পর্যাবৃত্ত গতি। আবার এই যে এটারও যদি একটা ঘড়ির কাঁটা ধরো, এই যে ঘড়ির কাঁটা দেখো তো, 1 মিনিট পর পর সেকেন্ডের কাঁটা, 1 মিনিট পর পর আসে মিনিটের কাঁটা, 1 ঘন্টা পর পর আসে ঘন্টার কাঁটা, 24 ঘন্টা পর পর আসে, কিন্তু আসে তো। সো এই যে ঘড়ির কাঁটার গতিও একটা কি বলতো, পর্যায় গতি। তাহলে এই যে এই গতি বৃত্তাকার হইতে পারে, এই যে বৃত্তাকার হইলো, উপবৃত্তাকার হইতে পারে, এই যে উপবৃত্তাকার হইলো, সরল রৈখিকও হইতে পারে।
পারে। সরলরেখা কিভাবে হয়, মনে করো এটা একটা সরলরেখা। সো সরলরেখার এখানকার একটা বিন্দু আছে। সো বস্তুটা কি করতেছে, এই বরাবর যাইতেছে, আবার এই বরাবর ফিরে আসতেছে, আবার এই বরাবর যাইতেছে। তার মানে এই যে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফিরে এসে আবার এখানে আসে। তো এই ঘটনাটা এরকম 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 চলতেই থাকলে তখন সেটাকে আমরা কি বলতে পারি বলতো, পর্যাবৃত্ত গতি সরলরৈখিক। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো যে পর্যায়বৃত্ত গতি কিভাবে রৈখিক হচ্ছে। এখন এই যে উদাহরণ হিসেবে আমাদের কি আসবে বলতো, বৃত্তাকার দেখলাম আমরা, উপবৃত্তাকার হইতে পারে সেটাও দেখলাম, পর্যায়বৃত্ত গতি সরলরৈখিক হইতে পারে সেটাও দেখলাম। এখান থেকে আসবে, এখানে যাবে, আবার এখান থেকে আসবে, আবার এখানে যাবে, এটা নির্দিষ্ট সময় পর পর আসবে যাবে আসবে যাবে আসবে যাবে চলতে থাকবে। তখন এই রৈখিক বরাবর সরলরেখা বরাবরই পর্যাবৃত্ত গতি হইতে পারে। সো উদাহরণ হিসেবে যেমন ঘড়ির কাঁটার গতি আর বোঝানোর দরকার নাই, মাত্রই বুঝাইলাম। সূর্যের চারদিকে পৃথিবীর গতি, পাম্প বা পেট্রোল ইঞ্জিনের গতি। আচ্ছা দেখছো পেট্রোল ইঞ্জিনে ইঞ্জিনটার মধ্যে এরকম একটা চাকা থাকে, যে চাকাটা কি করতে থাকে বলতো, ঘুরতে থাকে। তোমরা দেখবা গ্যান্ডারির রস খাইছো না, সেই গ্যান্ডারির রসে দেখবা যে এরকম একটা চাকা থাকে, সেই চাকাটা কিন্তু অলওয়েজ কি করতে থাকে বলতো, ঘুরতে থাকে। সেটা বাষ্প ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, এরকম একটা পিস্টন থাকে আর কি, সেটা অলওয়েজ কি থাকে বলতো, ঘুরতে থাকে। সো এই যে সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, সেটাও একটা কেমন গতি বলতো, সেটাও একটা পর্যায়বৃত্ত গতি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো পর্যায়কাল, তার এই যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণার একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, মানে পর্যায়বৃত্ত সম্পন্ন কোনো কণা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, ওই যে সময়টা আছে না, একটা পূর্ণ দোলন সম্পন্ন করে, মানে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে যে সময় লাগে। মনে করে এই যে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, সো এটা হচ্ছে সেন্টার, এখান থেকে যাত্রা শুরু করে আবার এইখানে ফিরে আসতে তোমার মনে করো এখানে 30 সেকেন্ড লাগে। ঠিক আছে, এই যে 30 সেকেন্ড, এটাই হচ্ছে পর্যায়কাল, টাইম পিরিয়ড, যেটাকে প্রকাশ করা হচ্ছে টি, মানে তোমার হচ্ছে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে। এই যে ধরো এই যে নির্দিষ্ট দিক ছিল এইটা, ঘুরে ঘুরে 30 সেকেন্ড পর পর বারবার হচ্ছে এখানে অতিক্রম করে। সো এই যে নির্দিষ্ট সময়, যেটা পর্যাবৃত্ত গতির যে নির্দিষ্ট সময়, যেই সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, সেটাকেই আমরা কি বলবো বলতো, পর্যায়কাল। এই যে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসছে 30 সেকেন্ড পর পর, মানে এই ঘটনাটা ঘটতেছে, তো এটাকে আমরা কি বলবো বলতো, পর্যায়কাল বলবো। আশা করি পর্যায়কাল বুঝতে পারছো। এখন দেখো স্পন্দন গতি, তোমরা দোলনা দেখছো না, দোলনা, আচ্ছা দোলনা দেখছো, দোলনা তো অবশ্যই সবাই দেখছো। সো দোলনায় কি হয়, সো মনে করো এইখানে এই যে এইখানে একটা তোমার দোলনা ঝুলতেছে, হ্যাঁ। সো দোলনা কেমনে আঁকে রে ভাই, সো এই যে এটাই মনে করো তোমার দোলনা, এই যে মাঝ বরাবর এখান থেকে এই যে এইভাবে এইখানে উপরে উঠতেছে, আবার এই যে এইখানে নিচে নামতেছে। সো এই যে এইভাবে দোলনা দোলনা এরকম ভাবে দুলতেছে। আচ্ছা আমি একটা পেন্ডুলাম নেই, এই যে ধরো এইখানে একটা পেন্ডুলাম আছে, সেই পেন্ডুলামটা এখানে যাচ্ছে, আবার হচ্ছে কি এই যে দেখবা, মানে কি একটা সুতার সাথে দড়ি বেঁধে একটুখানি উপরে উঠায় ছাইড়া দিবা। সো এরকম করতে থাকবে, দেখো এই যে এরকম করতে থাকবে, উপরে উঠতে থাকবে নিচে নামতে থাকবে, উপরে উঠতে থাকবে নিচে নামতে থাকবে, এরকম করতে থাকবে। অথবা দোলনা, এই যে উপরে উঠতে থাকবে নিচে নামতে থাকবে, দোলনার ভিতরেও কি হবে বলো তো, উপরে উঠতে থাকবে নিচে নামতে থাকবে, উপরে উঠতে থাকবে নিচে নামতে থাকবে। সো এই যে দেখো যখন এইখান থেকে এই পর্যন্ত উপরে উঠলো, তো দেখো তো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে, এই যে দেখো এটা প্রথমে এখানে উঠবে, মানে গতিকালের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে গেল, এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে আসলো। দেখো ফার্স্ট অফ অল এখান থেকে এখানে একটা নির্দিষ্ট দিকে গেল, পরে বাকি এক অর্ধেক পথে অর্ধেক সময় এখানে গেছে, বাকি অর্ধেক সময় একই পথে আবার বিপরীত দিকে ফিরে আসছে। আবার যখন এই যে এই ডিরেকশনে যাইতেছিল, তখন কিন্তু আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার এই ডিরেকশনে ফিরে এসে এখানে কিন্তু আসলো। তাহলে ঘটনাটা কি ঘটবে, ফার্স্টে এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখানে যাবে, আবার এখানে আসবে, তখন সেটাকে আমরা কি বলবো, একটা পর্যায় বলবো। সেই একটা পর্যায়ে আমি আবারও দেখাই, ধরো এই যে এখান থেকে যাত্রা শুরু করলো, হ্যাঁ, এখান থেকে যদি যাত্রা শুরু করে, এখান থেকে ফার্স্টে এখানে গেল, আবার এখানে আসলো, এটা হচ্ছে হাফ পর্যায়, মানে গতিকালের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে। তো আবার এই বরাবর গেল একটা নির্দিষ্ট সময় একই দিকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে, আবার এখানে ফিরে আসলো। সো এটা হচ্ছে একটা পর্যায়। সো এরকম ভাবে যখন যাইতে থাকে আসতে থাকে, আগে যাইতে থাকে আসতে থাকে, যখন যায় তাহলে দেখো গতি পথের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে গেল, বাকি অর্ধেক সময় তার যেই দিকে গিয়েছিল তার বিপরীতে। এই যে দোলনা, গতিকালের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে গেল,
বাকি অর্ধেক সময় আবার একই পথে বিপরীত দিকে ফিরে আসলো। সো এরকম যদি গতি হয় তখন সেটাকে আমরা কি বলবো বলতো, একটা স্পন্দন গতি বলবো। সো স্পন্দন গতিও একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। সো স্পন্দন গতিকে বলা যাবে কি বলতো, এটাও একটা কি গতি বলতো, পর্যাবৃত্ত গতি। এটাও একটা পর্যাবৃত্ত গতি। কেন এটা একটা পর্যাবৃত্ত গতি বলতে পারবা? এই যে দেখো তো, তুমি বুঝতেছো যে এই যে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে গেলো, আবার এখান থেকে এখানে আসলো। এইটা নির্দিষ্ট সময় পর পর এই ঘটনাটা কিন্তু কি হইতে থাকবে বলতো, চলতেই থাকবে। নির্দিষ্ট সময় পর পর এখানে উঠবে, নির্দিষ্ট সময় পর পর এখানে নামবে, আবার নির্দিষ্ট সময় পর এখানে যাবে, নির্দিষ্ট সময় পর পর এখানে আসবে। এরকম উপরে উঠা নামা এভাবে চলতেই থাকবে। সো স্পন্দন গতি একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। এই বিভিন্ন ধরনের গতি থেকে ক নাম্বার প্রশ্ন তো আসেই। আর পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি এই দুইটা থেকে সিকিউ আসে এবং এমসিকিউ তোমার উচ্চতর দক্ষতার থেকেও আসে। সো এই কনসেপ্টটা আশা করি খুবই ভালো করে তোমার বুঝতে হবে, এন্ড তুমি এটা বুঝছো। এই যে দেখো, এখানে আমরা দেখতেছি সরল দোলকের গতি। এই যে আমি একটু আগে এই যে একটা আঁকলাম না, সরল দোলক বা দোলনা। এই যে এটা কি দোলনা, এই যে যদিও ভাই সুন্দর করে আঁকতে পারি নাই, বাট এটা একটা দোলনা। সেই যে দোলনার গতি সেটা হচ্ছে কি সরল দোলকের গতি। আর দেখো কম্পনশীল সুর সরলাকার গতিটাও কি বলতো, স্পন্দন গতি। এখন কম্পনশীল সুর সরলাকারটা কেমন, এই যে এরকম একটা জিনিস। এখন তুমি যদি এখানে হচ্ছে এটাকে একটা কোন একটা ধরো দণ্ড দিয়ে, এই যে এটা একটা ধরো দণ্ড, সেই দণ্ডটা দিয়ে যদি এটাকে আঘাত করো তাহলে এটা কি হতে থাকবে বলতো, কাঁপতে থাকবে। সো এই যে যখন কাঁপবে তখন দেখো কাঁপার সময় একবার ভেতরে যাবে একবার বাইরে আসবে, একবার ভেতরে যাবে একবার বাইরে আসবে। সো কম্পনটা আশা করি এভাবে তোমরা দেখছো যে কিভাবে কাঁপে। সো এই যে এই কম্পনশীল সুর সরলরেখা যেটা, সেটার গতিও কি বলতো, স্পন্দন গতি। এবং গিটারের তার তো দেখছোই, এই যে গিটার থাকে, তুমি যদি এই গিটারটাকে হচ্ছে একটু টং করে বাজায় দাও তাহলে কিন্তু এই যে এটার তারটা এরকম 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 ভাইব্রেট করতে থাকে। সো ভাইব্রেট করার সময় একবার উপরে ওঠে আবার একই পথে নিচে নামে, আবার উপরে ওঠে একই পথে নিচে নামে। সো এই যে এরকম এরকম কিন্তু হইতে থাকে, একবার উপরে একবার নিচে, এই প্যাটার্নটা ধরে রাখে। সো স্পন্দন গতি কিন্তু এই যে কম্পনশীল সুর সরলরেখার গতিটাকেও আমরা একটা কি বলতে পারি, স্পন্দন গতি। আশা করি বুঝছো। এবার দেখো রাশি, খুবই ইম্পর্টেন্ট রাশি। রাশি কি, এই পৃথিবীতে এই ভৌত জগতে বা বস্তু জগতে তুমি যা কিছু পরিমাপ করতে পারবা সবই হচ্ছে রাশি বা কোয়ান্টিটি। সো যা কিছু পরিমাপ করতে পারবা, যেমন হচ্ছে তুমি যদি তোমার দৈর্ঘ্য মাপতে চাও, এই যে তুমি কতটুকু লম্বা বা খাটো সেটা একটা রাশি। তুমি যদি তোমার ভর মাপতে চাও তাহলে ভরটা একটা রাশি। তুমি যদি বেগ মাপতে চাও বেগও একটা রাশি, ত্বরণ এটা একটা রাশি। সো দেখো বেগ আর ত্বরণ নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, কিন্তু দৈর্ঘ্য মানে কি, এই যে একটা বস্তু কতটুকু লম্বা বা কতটুকু খাটো সেটাই হচ্ছে গিয়া কি তার দৈর্ঘ্য, সেটাই হচ্ছে গিয়া তার দৈর্ঘ্য। এখন ভর তো সবাই বুঝো আশা করি, ভর হচ্ছে কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণই হচ্ছে কি ভর। সো যে কোনো কিছু মাপো, তুমি দৈর্ঘ্য মাপো, প্রস্থ মাপো, ভর মাপো, তারপর হচ্ছে তুমি তোমার তাপমাত্রা মাপো, অনেক কিছু মাপতে পারো তাই না, তাপ মাপো, যাই মাপো, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সবগুলোকে আমরা একত্রে কি বলবো বলতো, রাশি বলবো। সবগুলোকে একত্রে কি বলবো, রাশি বলবো। সো এই রাশিটাকে দিকের উপর ভিত্তি করে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নির্দিক বা স্কেলার রাশি, আর একটা হচ্ছে সদিক বা ভেক্টর রাশি। এখন কেন কেন স্কেলার আর ভেক্টরের প্রয়োজন পড়লো, মনে করো তোমার কাছে একটা না কলম আছে, এই যে ধরো তোমার কাছে একটা কি আছে, একটা কলম আছে, ঠিক আছে। এই যে ধরো তোমার কাছে একটা কলম আছে, এই কলমটা দিয়ে তুমি লিখতে চাও, তো তুমি এটা লিখতেছো। এখন এই কলমটার একটা দৈর্ঘ্য আছে 5 মিটার। এখন আমি যদি বলি কলমটার দৈর্ঘ্য ধরো, আচ্ছা 5 মিটার বললাম কেন, এটা ধরো হচ্ছে 5 না 15 সেন্টিমিটার। কলমটার একটা অ্যাকচুয়াল দৈর্ঘ্য ধরলাম কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, খুবই ছোট একটা কলম। সেই কলমটার একটা দৈর্ঘ্য আছে। এখন তোমাকে যদি আমি বলি যে এই কলমটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার উত্তর দিকে, তুমি কি আমার উপর হাসবা না বলো তো? এই যে কলম এটা মাপতে গেলে জাস্ট খালি দৈর্ঘ্যটা হইলেই হয়, দিকের প্রয়োজন হয় না। সো আমি যদি তোমাকে কলমের দৈর্ঘ্য বলি যে 15 সেন্টিমিটার উত্তর দিকে, তুমি তো হাসবা। সো কারণ কি ভাইয়া, কারণ কলম মাপার জন্য শুধুমাত্র দৈর্ঘ্যটা হইলেই হয়। এখন তুমি ধরো হচ্ছে দাঁড়ায় আছো, তুমি ধরো দাঁড়ায় আছো সুন্দর মতো, আমি তোমার উচ্চতা মাপতে চাই। তুমি ধরো সুন্দর মতো দাঁড়ায় আছো, আমি তোমার উচ্চতা মাপতে চাই। তো তুমি কতটুকু উঁচু সেটা মাপতে চাই। এখন আমি বললাম তুমি হচ্ছে পশ্চিম দিকে 10 মিটার, 5.5 মিটার উঁচু, বা তুমি পশ্চিম দিকে ধরো 5 ফিট 2 ইঞ্চি বা 6 ফিট উঁচু। সো তুমি কি আমার উপর হাসবা না যে ভাইয়া পশ্চিম দিকে আমার উচ্চতা আবার কিভাবে হবে? সো এরকম ভাবে দেখো কিছু কিছু জিনিসে আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না। এখন তোমার মাথায় প্রশ্ন আসে তাহলে দিকের প্রয়োজনটা হয় কোথায়? মনে করো এইটা হচ্ছে তোমার স্কুল, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার স্কুল। ওকে, স্কুলে আবার
সো এইটা হচ্ছে ধরো তোমার স্কুল, এইটা হচ্ছে তোমার স্কুল। ওকে, এটা হচ্ছে তোমার স্কুল, আর এইটা ধরো হচ্ছে তোমার ছোটখাটো একটা বাসা। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার ছোটখাটো একটা বাসা। বাসা আবার এমন কবে থেকে হইলো? সো দেখো, এটা ধরো ছোটখাটো একটা তোমার বাসা, ঠিক আছে? তো এই বাসার এটা ধরো হচ্ছে তোমার কি চালানো। এখন এই যে দরজা, দরজা থেকে বের হয়ে তুমি স্কুলে যাবা। এখন দরজা থেকে বের হয়ে তো তুমি যে কোনো দিকে যাইতে পারো। আমি বলে দিলাম যে তোমার স্কুলের দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 মিটার। বাসা থেকে তোমার স্কুল খুবই কাছে, বাসা থেকে বের হইলেই তুমি স্কুল পাবা। এখন আমি বলেই দিলাম না, তুমি বাসা থেকে এখানে মনে করো বের হইছো, এই যে বাসা থেকে বের হয়ে এখানে মনে করো দাঁড়ায় আছো। এখানে যদি তুমি দাঁড়ায় থাকো, তো আমি এখানে বলেই দিলাম না যে তুমি 5 মিটার যাবা, বললাম শুধুমাত্র 5 মিটার যাবা। বলছি যে বাসা থেকে বের হয়ে তোমার 5 মিটার স্কুল। এখন ধর আমি ফোনে বললাম যে বাসা থেকে বের হয়ে 5 মিটার গেলেই তোমার স্কুল। তুমি এখানে বাসা দাঁড়া থেকে মাথা ছিড়বা না, বলো তো? তুমি বলবা যে 5 মিটার আমি এদিকে যাব, নাকি 5 মিটার আমি এদিকে যাব, নাকি 5 মিটার আমি এইদিকে যাব। তো এই যে এই সব ক্ষেত্রে মানের সাথে সাথে কিসের প্রয়োজন পড়ে বলো তো? দিকের প্রয়োজন পড়ে। মানের সাথে সাথে কিসের প্রয়োজন পড়ে? দিকের প্রয়োজন পড়ে। তখন সেই মানের সাথে সাথে যখন দিকেরও প্রয়োজন পড়ে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সদিক রাশি বা ভেক্টর রাশি। সো দেখো, এখান থেকে আমি যদি বলে দেই যে তুমি তোমার বাসা থেকে, এটা ধরো হচ্ছে উত্তর দিক, এটা ধরো হচ্ছে দক্ষিণ দিক, এটা ধরো হচ্ছে পূর্ব দিক, এটা ধরো হচ্ছে পশ্চিম, জাস্ট ধরে নাও, কোনো কিছু চিন্তা করার দরকার নয়, ধরে নাও। তো আমি বললাম তুমি বাসা থেকে উত্তর দিকে 5 মিটার যাও, তখন তুমি কিন্তু উত্তর দিকে যদি 5 মিটার যাও, তাহলে হচ্ছে গিয়ে তুমি স্কুল পেয়ে যাবা। সো স্কুল পাওয়ার জন্য তোমার কয়টা জিনিস লাগছে বলো তো? স্কুল পাওয়ার জন্য তোমার লাগছে হচ্ছে মান এবং হচ্ছে দিক, দুইটাই লাগছে। আর এই কলমের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য তোমার শুধুমাত্র মান, মানে এই যে 15 সেন্টিমিটার, এই মানটা হইলেই তুমি কলমের দৈর্ঘ্য প্রকাশ করে ফেলতে পারছো। কিন্তু স্কুলের যে দৈর্ঘ্যটা, মানে স্কুলের দূরত্বটা, সেটা শুধুমাত্র 5 মিটার বলে দেওয়ার কারণে তুমি কিন্তু সেই দৈর্ঘ্যটা বের করতে পারো নাই। মানের সাথে সাথে কিসের প্রয়োজন পড়ছে? তোমার দিকেরও প্রয়োজন পড়ছে। তো দেখো, দিক বিবেচনা করে যাবতীয় রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে নির্দিক রাশি, মানে যেটাকে দিকের প্রয়োজন হয় না, আর একটা হচ্ছে সদিক রাশি, যেটাতে দিকের প্রয়োজন হয়। এখন একটু উদাহরণ দেখা যাক। এই যে স্কেলার রাশি, যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য তুমি মাপবা, এই যে একটু আগে আমি তোমাকে পেন্সিলের দৈর্ঘ্য দিয়ে বের করে দেখালাম। এই যে ভর মাপবা, তোমার ওজন, মানে তোমার ভর কতটুকু, ধরো পাল্লা দিয়ে তুমি তোমার ওজন মাপবা, বা 1 কেজি চিনি, 1 কেজি আটা, 1 কেজি আদা, ময়দা, এগুলো তুমি ধরো মাপবা। সো এইটা শুধুমাত্র ভরের জন্য তোমার বলার দরকার নাই যে আটা 1 কেজি উত্তর দিকে, এটা তো বলবো না। সো এগুলোর জন্য দিকের প্রয়োজন হয় না। আর এই যে দ্রুতি, দ্রুতি কি সেটা ভাইয়া নেক্সট ক্লাসে তোমাকে বুঝাবো। আপাতত জাস্ট মনে রাখো কাজ কি, সেটাও আমি তোমাকে সামনের দিকে বুঝাবো। আপাতত দৈর্ঘ্য আর ভরের সাথে তুমি যেহেতু পরিচিত, সো এই দুইটা জিনিস দিয়ে আমি বুঝাইলাম। এটা হচ্ছে স্কেলার রাশি। তো এখানে তুমি জাস্ট দ্রুতি মনে রাখো যে দ্রুতিও এমন একটা জিনিস, আমি তোমাকে যদি একটু বলে দিই, যে কোনো দিকে তুমি যে দূরত্বটা অতিক্রম করবা, মনে করো নির্দিষ্ট দিকে যদি অতিক্রম করো সেটা হচ্ছে সরণ, আর যে কোনো দিকে দূরত্ব অতিক্রম করো সেটা হচ্ছে দ্রুতি। আচ্ছা, আমি এটা বিস্তারিত আলোচনা করব, সো আপাতত জাস্ট স্কিপ করলাম, ঠিক আছে? আপাতত জাস্ট স্কিপ করলাম। সো দেখো, এখান থেকে জাস্ট স্কেলার রাশি কি সেটা যদি বুঝে যাও। এখন দেখো ভেক্টর রাশি, ভেক্টর রাশি অবশ্যই যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হবে, সেটাকে আমরা কি বলবো বলতো? ভেক্টর রাশি বলবো। ভেক্টর রাশি, এই যে দেখো এ এ বি, সো এখানে এই যে আমি এখান থেকে দেখা দিলাম, তুমি এ থেকে ধরো বি এর দিকে যাবা। সো এই যে ভেক্টর রাশিটাকে তুমি এইভাবে অ্যারো সাইন দিয়ে এটার কি দিক নির্দেশ করে দিতে হবে। সো এখানে দেখো তো, এখানে হচ্ছে এই যে এ থেকে কোথায় গেলা বলো তো? বি এর দিকে গেলা না? সো এই যে এ থেকে বি এর দিকে গেলা, এটাকে চাইলে এভাবে স্মল এ দিয়েও প্রকাশ করতে পারো, বা এই যে এ বি এর উপর বার দিয়েও প্রকাশ করতে পারো। সো এখানে এই যে এ আছে না, এ হচ্ছে গিয়ে একটা ভেক্টরের মান নির্দেশ করবে, আর এই যে এ বি, এটা হচ্ছে কি নির্দেশ করবে? দিক নির্দেশ করবে। আর ভেক্টরের উপর এরকম একটা তীর চিহ্ন দেওয়া হয়, এটা ভেক্টর রাশিকে বোঝানোর জন্য। এটা হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশ করার পদ্ধতি। যে একটা ভেক্টর যদি থাকে, এই যে একটা নর্মাল রাশি থাকলে সেটা মনে করবা নর্মাল একটা ধ্রুবক, কিন্তু এটার উপরে অথবা বার অথবা এই যে তীর চিহ্ন থাকলে, অথবা শুধুমাত্র এরকম থাকলে, অথবা এরকম থাকলে, বুঝে নিবা এটা একটা কি বলতো? ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়েছে। এবং এটার সাথে সাথে মানের সাথে সাথে কি থাকবে বলতো? দিকও থাকবে। এই যে দেখো, স্মরণ একটা ভেক্টর রাশি, ওজন একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি। এখন স্মরণ, ওজন, বেগ, ত্বরণ, এগুলো হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, মানে হচ্ছে তোমাদের যে পরশু যে ক্লাসটা থাকবে, সেই
পরশুর যেই ক্লাসটা, সেই ক্লাসে কিন্তু এই ভিডিওগুলো তোমার আপলোড হবে, সেখান থেকে জাস্ট দেখে নিও। তখন আমি এটা কেন ভেক্টর রাশি সেটা আমি তোমাকে বলবো। জাস্ট আপাতত মনে রাখো, এগুলো প্রত্যেকটার জন্য একটা কিসের প্রয়োজন, একটা দিকের প্রয়োজন। প্রত্যেকটার জন্য, বেগের জন্য একটা দিকের প্রয়োজন, ত্বরণের জন্য একটা কিসের প্রয়োজন বলতো, দিকের প্রয়োজন। এখন বল কি সেটা জাস্ট আমি বলতে পারি। ধরো এই যে একটা বস্তু, এই বস্তুটাকে তুমি হচ্ছে ঠেলবা, তো ঠেলার জন্য তুমি হাত দিয়ে যেটা দিবা, মানে হাত দিয়ে যে ঠেলবা, সেই হাত দিয়ে যেটা অ্যাপ্লাই করবে এই বস্তুটার উপর, হাত দিয়ে যেই ভৌত কারণে বস্তুটা গতিশীল হবে, সেই ভৌত কারণটাই হচ্ছে কি বলতো, বল। এখন বলের একটা দিক আছে, তুমি যদি এই দিকে ধাক্কা দাও, বস্তুটা এই দিকেই সরবে, বস্তুটা উপরের দিকে চলে যাবে না। ঠিক আছে, বস্তুটা উপরের দিকে যাবে না, এই দিকে ধাক্কা দিলে বস্তুটা এই দিকেই চলবে। সো এইটা হচ্ছে একটা কি বলতো, এই যে এটার একটা কি আছে, ভেক্টর রাশি, এইটা একটা কি আছে, সো বল। এই যে বলের একটা কি আছে বলতো, দিক আছে। সো বল একটা ভেক্টর রাশি। বাকি সরণ, ওজন, বেগ, ত্বরণ এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন দেখো, হাতে লেখার সময় ভেক্টর রাশির সংকেত একটু আগে তোমাকে দেখাইলাম। এই যে রাশির উপরে তোমার হচ্ছে বার দিয়েও ভেক্টরকে প্রকাশ করা হয়, রাশির উপরে শুধুমাত্র সিম্পল একটা বার দিয়েও ভেক্টরকে প্রকাশ করা হয়, আবার রাশির নিচে একটা হাইফেন দিয়েও ভেক্টরকে প্রকাশ করা হয়। এই জিনিসটা তো মাত্রই তোমাকে হচ্ছে আমি বুঝাই আসলাম, তারপরে একটু দেখে নাও এখান থেকে। এবার হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি ভেক্টর রাশির ধর্ম। সো ভেক্টর রাশির কিছু হচ্ছে ধর্ম আসে, সেই ধর্মগুলো আলোচনা করেই আজকে ক্লাসটা আমাদের এখানে শেষ হবে। নেক্সট ক্লাসে আমরা খুবই 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 গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। এটা একদমই বেসিক ছিল, আর যারা একটু ফার্স্ট ইয়ার মানে প্রথম বছর 9-এ পড়াশোনা করে আসছো, সবাই এগুলো জানার কথা। আর যেসব ভাইয়ারা গ্যাপ আছে, তোমাদের জন্যই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। যেসব ভাইয়ারা অ্যাডভান্স আছো, তারা যদি একটু নিজেদের হচ্ছে রিভিশন দিতে চাও, ভিডিওগুলো দেখো। আর হচ্ছে যারা অ্যাডভান্স আছো, তোমাদের জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর ক্লাস লেকচার আসতেছে, সেটা তোমরা হচ্ছে দেখলেই বুঝতে পারবা যে এগুলো তোমাদের জন্য খুবই জানাটা কত গুরুত্বপূর্ণ ছিল। সো এখন জাস্ট একদম বেসিক থেকে শুরু করলাম, তো ক্র্যাশ করছে, সো এই জন্য এগুলো আলোচনা করতেছি। দেখো, ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়। একটু আগে তোমাকে আমি দেখাই আসছি যে তুমি এই যে তোমাদের একটা কিউট ঘর ছিল, তাই না? এই যে একটা ঘর ছিল, এটা হচ্ছে শাহিন ভাইয়ার ঘর। আচ্ছা দেখো, তোমরা না আমাকে অনেকে আমার নাম জিজ্ঞেস করতেছো যে আমার নাম কি। আমার নাম হচ্ছে ভাইয়া শাহিন, ঠিক আছে? আমার নাম হচ্ছে শাহিন। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, ডিআইইউ থেকে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি। সেইখানে কিন্তু আমি পড়াশোনা করতেছি। পাবলিকে ভাইয়া বরিশাল ভার্সিটিতে চান্স পাইছিলাম, কিন্তু ঢাকা ছেড়ে কোথাও যাব না দেখে আমি যাই নাই, ঢাকাতেই আছি একটা প্রাইভেট ভার্সিটিতে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি। অ্যান্ড ভাইয়া আছে হচ্ছে থার্ড ইয়ারের লাস্টের দিকে, ঠিক আছে? থার্ড ইয়ারের লাস্টের দিকে ভাইয়া আছি। তো এইখানে ধরো মনে করো যে শাহিন ভাইয়া আছি আমি এখানে, তো এখানে আমি দাঁড়ায় আছি, এইখানে আমি হচ্ছে দাঁড়ায় আছি। সো এখান থেকে আমি হচ্ছে কোথাও একটা যাবো, ধরো এই যে তোমাদের যে স্কুল ছিল, সেই স্কুলেই আমি যাব। সো এই স্কুলে যাওয়ার জন্য আমার কিন্তু প্রথমে হচ্ছে স্কুলটা কত দূরত্বে, তো 5 মিটার দূরত্ব হইলে সেই দূরত্বটা আগে আমাকে জানা লাগবে। এই যে বাসা থেকে স্কুলে যে দূরত্ব 5 মিটার দূরত্ব, সবার আগে আমাকে 5 মিটার দূরত্বটা জানতে হবে। এরপর হচ্ছে কোন দিকে, হ্যাঁ, এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, এটা যদি হচ্ছে তোমার পশ্চিম পশ্চিম হয়, আর এটা যদি হচ্ছে পূর্ব হয়, তাহলে আমাদের কোন দিকে যাইতে হবে সেটাও হচ্ছে আমার জানতে হবে। সো ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই কি হয় বলতো, প্রয়োজন হয়। শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। যদি মান পরিবর্তন করে ফেলো অথবা দিকও পরিবর্তন করে ফেলো, মনে করো একটা ভেক্টর রাশি এই দিক বরাবর ছিল, সেটার মান হচ্ছে 5 মিটার, তুমি মানটাকে হচ্ছে 6 মিটার বানিয়ে দিলে, তাহলে ভেক্টরটা কি হয়ে গেল বলতো, পরিবর্তন হয়ে গেল। অথবা ভেক্টরটা এই যে 5 মিটারই ছিল, বাট এখন কি করলো বলতো, দিকের পরিবর্তন করে ফেললো। আগে ছিল 5 মিটার এই দিকে, এখন 5 মিটার এই দিকে, তাহলে শুধুমাত্র দিকের পরিবর্তন করা হলো। তাহলে দেখো, মান পরিবর্তন করলে শুধু ভেক্টর পরিবর্তন হবে এমন না, মানের সাথে সাথে দিকের পরিবর্তন হবে, মানও পরিবর্তন হবে, দিকও পরিবর্তন হবে, অথবা উভয়ের পরিবর্তন হবে। তখন ভেক্টর রাশির যে পরিবর্তন হবে সেটাকে আমরা কি বলবো বলতো, ভেক্টর রাশির পরিবর্তন। এখন ভেক্টর রাশিকে যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি তুমি সাধারণ গণিতের নিয়মে করতে পারবে না, এটা হবে কি ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। একটা সহজ উদাহরণ আমি তোমাকে দিয়ে দিই। ধরো তুমি এখান থেকে এখানে গেলা, এই যে এখান থেকে এখানে গেলা, তারপরে ধরো এখান থেকে এইখানে গেলা। তো এখান থেকে এখানে গেলা 5 মিটার,
এখান থেকে এখানে গেলা হচ্ছে কত মিটার, 10 মিটার। আমি বললাম যে তুমি টোটাল কত গেলা। সো দেখো টোটাল তুমি কতটুকু গেলা, টোটাল তুমি যদি যাও তুমি বলবা যে আমি কত 5 আর 10 15 মিটার গেছি। কিন্তু আসলে তুমি হচ্ছে এই যে ভেক্টরের যে যোগের নিয়ম অনুসারে তুমি চাইলে এটারে 5 আর 10 এইভাবে করে যোগ করে এইটাকে এই দূরত্বটা বের করতে পারবা না। এটা সাধারণ বীজগণিতের নিয়মে হয় না, এটা হয় কোন নিয়মে বলতো, ভেক্টর বীজগণিতের নিয়মে। সো আমি ভেক্টর বীজগণিতের নিয়মটা বিস্তারিতভাবে আলোচনা করব সরণ এবং হচ্ছে দূরত্ব এই দুইটা জিনিস বোঝানোর পরে। আপাতত জাস্ট মনে রাখো যে এটা 5 আর 10 15 লিখে দিতে পারবা না। সেইটার রেজাল্টটা কি আসবে, যেহেতু এটা একটা সমকোণ উৎপন্ন করছে, তো ভেক্টর বীজগণিত অনেকটা তোমার হচ্ছে জ্যামিতির মতো বলতে পারো, বাট বহু জ্যামিতি দিয়ে সব কিছু অ্যাপ্লাই করা যায় না। তাও এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তুমি চাইলে বলেই দিতে পারো যে এই বস্তুটা যে হচ্ছে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এটা যদি এখন নাও বুঝো মাথায় কিছু নিও না, জাস্ট খালি এইটা মাথায় রাখো যে 5 আর 10 যোগ করে নর্মালি যেভাবে অ্যালজেব্রা করতা, ভেক্টর এই নর্মাল যোগ বিয়োগ গুণ ভেক্টরে হবে না। ভেক্টরের যোগ বিয়োগ গুণ সম্পূর্ণরূপে আলাদা। এইটা আমি বিস্তারিত তোমাদের হায়ার ম্যাথের যে তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা আছে সেখানে করাবো ইনশাল্লাহ। আর হচ্ছে ফিজিক্সেও আমি যখন সরণ এবং দূরত্ব এই টপিকগুলো বুঝিয়ে ফেলবো সেখানেও কিন্তু আমি বিস্তারিতভাবে এই টপিকগুলো আলোচনা করব, তখন হয়তোবা তোমরা বুঝে যাবে। এখন দেখো দুইটি ভেক্টর রাশির মধ্যে কোনোটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। সো এটা জাস্ট একটু জেনে রাখো, তোমাদের এই কনসেপ্টটা ইন্টারের জন্য গুরুত্বপূর্ণ, আপাতত না জানলেও হবে। সো জাস্ট একটু জেনে রাখো দুইটি ভেক্টর রাশির গুণফলের প্রকৃতির উপর নির্ভর করে একটি স্কেলার রাশিও হতে পারে অথবা একটি ভেক্টর রাশিও হতে পারে। এই দুইটা কথা এখন তোমাদের না জানলেও চলতো, বাট ভাইয়া তাও তোমাদের দিয়ে দিছি যাতে এখন থেকেই জানা থাকলে ইন্টারে গিয়ে তোমার জন্য আর একটু সুবিধা হয়। সো এই যে তাহলে ভেক্টর রাশির ধর্মগুলা জানলাম। সো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। নেক্সট দিনের ক্লাসটা, যারা এই ক্লাসটা দেখছো, নেক্সট দিনের ক্লাসটা কিন্তু তোমরা রুটিন অনুযায়ী পাবা এবং সেই ক্লাসটা তোমাদের জন্য এই চ্যাপ্টারের মেইন বেসিক যেগুলো হচ্ছে ম্যাথে কাজে লাগবে। এগুলো তো খুঁটিনাটি ছিল, ম্যাথে কাজে একটু কম লাগবে, কিন্তু তোমার হচ্ছে ওই থিওরি পড়ার জন্য অথবা এমসিকিউ পারার জন্য অথবা ম্যাথেরই অনেক কনসেপ্ট বোঝার জন্য এই বিষয়গুলো কাজে লাগতো। এই বিষয়গুলো বুঝাইলাম। বিশেষ করে রাশিটা তো খুবই গুরুত্বপূর্ণ, ভেক্টর রাশিটা, কারণ আমাদের বল, সরণ, ত্বরণ, বেগ সব গুরুত্বপূর্ণ জিনিসগুলাই কি মূলত ভেক্টর রাশি। সো এই ভেক্টর রাশিটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো এই ভেক্টর রাশিটা খুব ভালো মতো পড়বা। এই যে উদাহরণগুলো ভাইয়া লিখে দিছি সেটা খুব ভালো মতো পড়বা। আশা করি এই ক্লাসটা আজকে এই পর্যন্ত বুঝতে পারছো। তোমরা হচ্ছে প্রথমেই বললাম চ্যাম্পিয়ন ভাইয়ারা, তোমরা ভাইয়ার এই ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। তোমাদের কমেন্ট পেলে ভাইয়া কিন্তু অনেক অনেক খুশি হই এবং হচ্ছে খুবই ভালো লাগে ভাইয়ার ক্লাসগুলো আরও সুন্দর মতো রেকর্ড করতে।